রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হওয়া মানে যে তাদের সাথে নির্বাচনী জোটে চলে যাওয়া, এটা কিন্তু ভিতরে ভিতরে আসন ভাগাভাগি হয়েছে এরকম কিছু না, এরকম কথাবার্তা তো হচ্ছে। কোনো ইয়ে হয়নি। কিন্তু আমরাও শুনতে পারছি যে আমরা নাকি ৬টা ১০টা এরকম জি আসনের পেয়েছি আরকি। জি। এই তো প্রশ্নই আসে না এটা। কেন যাবে ওখানে? বিএনপির সাথে কি এমন কি আকর্ষণ আছে যে বিএনপির কাছে মানুষ যাবে? অবশ্যই আকর্ষণ, বিএনপি ক্ষমতায় গেলেও আকর্ষণ না। না, বিএনপি ক্ষমতায় যায় কিভাবে বিএনপি ক্ষমতায় যায়? বিএনপি ক্ষমতায় যায় কিভাবে? আজকের যারা যে কাম আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো কেন? বলেন আপনি। বিএনপি ক্ষমতায় যাবে না কেন? হ্যাঁ? যাবে না কেন? যাবে না অনেকগুলো কারণ। এক নম্বর হলো তারা ৫ই আগস্টের পরে তারা চাঁদাবাজি, হ্যাঁ, তারা দখলবাজি যা করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এর মধ্যে জরিপে আছে প্রায় ৭০ থেকে ৮০% তারা এই কাজটা করেছে। আজকের ফুটপাতের চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। আমাদের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু এনসিপির সাথে এই রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদি ব্যক্তিগত সম্পর্কের জায়গা বলেন, আমাদের সাথে অনেকের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদের একই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, একই সাথে অনেক দীর্ঘদিনের একটা যাত্রা। সেখান থেকে তার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে যদি আছে, যদি নাই থাকে বা সুসম্পর্ক আছে, কিন্তু তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে বড় কোনো সংঘাতের আশঙ্কা এনসিপি দেখছে কিনা? হ্যাঁ, সংঘাতের তো একটা আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ যেভাবে রাজনৈতিক দলগুলো আসলে বিভাজিত হচ্ছে, যেখানে আসলে এই সময়টাতে সবচেয়ে বেশি ঐকমত্যের প্রয়োজন। তার বদলে আসলে জুলাই সনদ বা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে যখন শুধুমাত্র নির্বাচনের ট্রেনে ওঠার আলাপ উঠে আসে এবং সেই দিকেই আসলে ধাবিত হয় এবং নানাভাবে আসলে আ বিভিন্ন জায়গায় আমরা দেখছি আসন দেয়া হচ্ছে, ভাগ-বাটোয়ারার আলাপ উঠছে। তো সেই জায়গা থেকে তো আসলে আমরা দেখছি যে জাতীয় পার্টির মতো দল নতুন করে আবার তারা দাবি তুলছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই আলাপগুলো উঠছে কিভাবে? এই আলাপগুলো উঠছেই তো আসলে আমাদের মধ্যে বিভাজনগুলো তৈরি হওয়ার ফলে। তো সামগ্রিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হচ্ছে। কারণ তাদের ব্যাপক একটা ফান্ডিং আছে। সেই ফান্ডিংটা কিন্তু তারা চ্যানেলাইজ করছে এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা যারা লীগের সন্ত্রাসী বাহিনী আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তো সেই আলোকেই তো আসলে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশি বিদেশি অনেক এজেন্সি, অনেক সংস্থারও একটা মদদের জায়গা অবশ্যই আছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, একটা 1-11 এর মতো পরিস্থিতি তৈরি করার যে একটা আশঙ্কা অবশ্যই আছে। এই যে আপনি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, বিভেদ চলছে, সেক্ষেত্রে এনসিপির দায় কতটুকু? এনসিপির দায় আসলে তো এনসিপির দায়ের জায়গাটা খুব বেশি আমি বলতে চাই না আরকি। কারণ এনসিপি বরঞ্চ দায়িত্বশীল ভূমিকা রেখেছিল একটা ঐক্য ধরে রাখার জন্য। হুম। ডে 1 থেকে। সেটা জাতীয় সরকারের ফরমেট বলার ক্ষেত্রে যেমন একটা ভূমিকা ছিল কিন্তু সেটা হয়নি। হুম। এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে চারিতা করে গেছে এবং সামগ্রিকভাবে যে প্রসেসে আগানোর কথা ছিল সেটার দিকে তারা যায়নি। তো এনসিপি বরাবরই তাদের লাইনটা ক্লিয়ার ছিল। এই লাস্ট জুলাই সনদের ক্ষেত্রে যখন তারা দেখতে পেয়েছে যে এটাও একটা মানে কোনো আইনি ভিত্তি নেই, একটা কাগজি দলিল হিসেবে রয়ে যাবে। সেখানে তারা তাদের বাধ্য হয়ে আসলে মানে তারা তো জনতার সাথে প্রতারণা করতে পারে না। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য তো জনতার সাথে আমরা প্রতারণা করতে পারি না। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দল। তো সেখানে আসলে এত বড় প্রতারণা আমরা করতে পারিনি। তো এক্ষেত্রে যদি আপনারা বলেন যে আপনারা ঐক্য বিনষ্ট করেছেন, সেটা বলতে পারেন। কিন্তু আমরা জনগণের সাথে কোনো প্রতারণা করতে চাই না। আপনাদের বক্তব্যগুলো কি মনে হয় না আপনাদের কিছুটা বিভেদ তৈরির কারণ তৈরি করেছে? যদি বলি কত সাথে কতদিন বিএনপির বিরুদ্ধে, কতদিন জামায়াতের বিরুদ্ধে। আবার শোনা যায় জামায়াতের সাথে জোটে যাচ্ছেন, আবার শোনা যাচ্ছে যে বিএনপির সাথে জোটে যাচ্ছেন। কিন্তু তাদের এই ২ দলের বিরুদ্ধেও আপনাদের বক্তব্যগুলো বেশ আক্রমণাত্মক, এরকম বক্তব্য তো হচ্ছে নাকি? না দেখেন, আমরা তো আসলে মানে আমরা এমন কোনো বক্তব্য দিয়েছি যেটা আসলে মিথ্যা কথা বা নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে এরকম তো না। হুম। যেটা বাস্তব, যেটা সত্য সেটাই আমরা তুলে ধরছি। হুম। এখন মানে বিএনপির যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমরা তো সেই সমালোচনাটা করব। জামাত ইসলামী যদি কোনো ভুল করে থাকে সমালোচনা করব। সেম ওয়েতে আমাদেরটাও করবে। এটা আপনারা জাজ করবেন যে আসলে এটা কতটুকু সত্য কথা বলা হচ্ছে, কতটুকু মিথ্যা কথা বলা হচ্ছে। তথ্য যদি ভুল থাকে আপনারা সেটা জাতির সামনে তুলে ধরবেন। অন্য দলেরটাও সেইভাবে তুলে ধরবেন। হুম। তো আমরা তো আমাদের জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে একটা দল মানে পিআর এর আলাপ তুলে একরকম আবার অন্যদিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সেই যেখানে তাদের দাবি ছিল ওটাতে স্টিক না থেকে দেখা যাচ্ছে যে আবার অন্য আলাপে চলেছে। সেক্ষেত্রে তো জামাত ইসলামীর ক্ষেত্রে আমাদের আহ্বায়কের এরকম বক্তব্য এসছে। সেম ওয়েতে বিএনপির জায়গাটাও এসছে। তো তাদের যে ঐতিহাসিক দায়ের জায়গাগুলো সেগুলো যদি আমরা পর্যালোচনা না করি তাহলে আবার ৯০ এর মতো ৩ জোটের রূপরেখার মতো একটা আলাপ আবার ২০ বছর পর জাতিগত কোনো একটা ফেইলিউর এর সিচুয়েশন আসবে। হুম। সেখানে ঐতিহাসিকভাবে এই তরুণদেরকে দায়ী করা হবে। ভাই, আমরা দেখলাম জামায়াতের সাথে আপনাদের সবচেয়ে মত বক্তব্যগুলো হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে, জামায়াত স্বাক্ষর করার পর, মানে আপনাদের সাথে কি কোনো চুক্তি ছিল যে তারা স্বাক্ষর করবে না, আপনাদেরকে বাদ দিয়ে তারা স্বাক্ষর করে ফেলছে? এরপর থেকেই বলা হচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন পিআর পদ্ধতি নিয়ে জামায়াত রাজনীতি প্রতারণা করছেন। এরকম করে এরকম আসলে তো পরপর আমরা দেখলাম না। এরকম করে আনুষ্ঠানিক কোনো সামনে চুক্তি বা আলাপ আলোচনা কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপির ছিল না।
একটা পারস্পরিক বোঝাপড়া আছে, যেরকম ভাইদের সাথে আমাদের একরকম বোঝাপড়া আছে। এটা সব রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া আছে যে জুলাই প্রশ্নে আমরা এক, বাংলাদেশ প্রশ্নে আমরা এক, মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা এক। এই বিষয়গুলো তো আসলে আলাদা করে যে চুক্তি স্বাক্ষরিত হবে সেরকম না। এটা তো আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের একটা মানে দীর্ঘদিনের একটা বোঝাপড়া ছিল। সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে যারা ভূমিকা পালন করছে তাদের এরকম আসলে কথা দিন একরকম রাতে একরকম, সেই জায়গা থেকে ধরেন জামাতের বিরুদ্ধে এরকম আক্রমণাত্মক কথা এর আগে আমরা দেখিনি। বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষর করার পর যেহেতু আপনাদের নেতারা একের পর এক জামাত সম্পর্কে বক্তব্য দিয়ে যাচ্ছে, বিষয়গুলো নিয়ে আসবো আরো আপনার সাথে আলাপ করে। একটু যেতে চাই প্রথম অধ্যাপক আশরাফ আলী আকুন। আশরাফ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐকমত্য কমিশনের আলোচনায় আছে, মাঠেও আছে, আন্দোলন চলছে। আপনারা সম্ভবত কালকেও আপনাদের একটা বিক্ষোভ কর্মসূচি আছে পিআর পদ্ধতি বিষয় দাবিগুলো নিয়ে। আমি প্রথম প্রশ্নটা হচ্ছে যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্যটা দিয়েছেন, আপনারা কি মনে করেন আসলে বড় কোনো সংঘাত আমাদের সামনে রয়েছে কিনা, বা নির্বাচনের আগে আগে এ ধরনের কোনো সংঘাত হওয়ার সম্ভাবনাও আপনি দেখেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, উপস্থিত আমার সহযোদ্ধা, পার্টনার, দেশ বিদেশের যারা শ্রোতা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা হলো কি আমাদের একটা অদৃষ্ট নির্মম পরিহাস। এই যে কথাগুলো শুনতে হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব বললেন যে নির্বাচনটা খুব উৎসব মুখর হবে, এবং যে নির্বাচন কেউ কোনোদিন দেখে নাই। বিশ্বকে আমি একটা নতুন উদাহরণ করবো, যাতে বাংলাদেশ থেকে বিশ্ব এখান থেকে শিক্ষা নিতে পারে একটা সুষ্ঠু নির্বাচন। এত ধরো বিভিন্ন সময় উনি এই কথাটাই বলেন। আমরা যখন ওনার সাথে কথা বলেছি উনি কিন্তু এইভাবে আশ্বাস দিয়েছেন। সেখানে তারই একজন উপদেষ্টামূলক একজন সদস্য এই ধরনের একটা উদ্ভট কথাবার্তা বলবে, একটা আতঙ্কিত করবে জাতিকে, এটা জাতি আশা করে নাই। কি হবে না হবে সামনে আর 2-1 মাসের মধ্যে দেখতে পারবেন, বা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। এটা আমি মনে করি একটা উদ্ভট কথা, এবং সরকারের মধ্যেই একটা অনৈক্যের প্রতিধ্বনি তার এই বক্তব্যে দেখা যায়। কারণ ইউনূস সাহেবের সাথে তার এই বক্তব্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। আমি মনে করি আমি যদি একটু বলি, সংঘাতের পথটা কি আপনারা তৈরি করছেন কেন রাজনৈতিক দলগুলো? না, এটা উনি যেহেতু আপনারা, আমি এক প্রশ্ন শেষ করি, আপনারা ঐকমত্য কমিশনের বৈঠকেও আছেন, আবার বিভিন্ন দাবি নিয়ে রাজপথেও আছেন, দেশটাকে উত্তাল করার জন্য, উত্তেজনা করবার জন্য। এই না, বিষয়গুলোর না, কারণে কি বলা আমরা হচ্ছে আমরা বিষয়গুলো? এটা চাই নেই। আমরা রাজপথে আসি, নির্বাচনের প্রস্তুতিতে আসি, আবার সংলাপেও আসি। এটার কারণ হলো আমরা 53 বছর মধ্যে যে রাজনৈতিক ধারা দেখতেছি, যে ধারা আমরা অর্জন করেছি, এটা কিন্তু একটা দেশ ধ্বংসের ধারা। এইটা কিন্তু ঐকমত্য কমিশনও একটা ভূমিকায় লিখেছেন যে 53 বছরে এই যতগুলো নির্বাচন হয়েছে, জি। যতগুলো সরকার এসেছে, তারা কেউ জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই। এটা কিন্তু ওনারা বলেছেন। তাহলে বোঝা গেল 53 বছরে যারা সরকার গঠন করছিল তারা কিন্তু কার্যত একটা ব্যর্থ সরকার ছিল। তারা কখনোই জন আকাঙ্ক্ষা তারা পূর্ণ করতে পারে নাই, একটা সুন্দর সঠিক নির্বাচন দিতে পারে নাই, একটা ইনসাফপূর্ণ একটা সরকার গঠন করতে পারে নাই, একটা কার্যকরী সংসদ তারা প্রস্তুত করতে পারে নাই এই 53 বছরে। এইটাই কিন্তু ওনারা এই আপনার ভূমিকার মধ্যে, এটা এও জানবে, হ্যাঁ আমার সমালোচক এও জানবে, এরকম একটা ভূমিকা লেখছে তারা। কাজে সেখানে আমরা যেটা করতেছি, এই দেশের আমরা মনে করি পিআর পদ্ধতিটা এটা একটা বৈশ্বিক দাবিতে পরিণত হয়েছে, এটা একটা বাংলাদেশে একটা গণদাবিতে পরিণত হয়েছে। কারণ হলো এই দাবিটা তো বলছে না, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক প্রতারণা করতে না, এইটা এরাও তো একসময় বলছে, এরা বলছে কি উচ্চ কক্ষে পিআর। ওনার উচ্চ আচ্ছা আপনি বলেন উচ্চ কক্ষটা প্রয়োজন আসলো কখন? এত আমরা একটা ইউনিটারি দেশ, তো একক একটা দেশ না, ছোট্ট একটা দেশ, এখানে কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই, কিছু নাই। এইখানে যে 300 এমপি, তার মধ্যে 90 থেকে 95 জন এমপি দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত। তাদের ট্যাক্স ফ্রি গাড়ি, বাড়ি, প্লট সবকিছু করেছে তারা। আপনি একটা জরিপ করেন, জরিপে দেখবেন যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী মন্ত্রী এমপিদের একটা জরিপ করেন, সেখানে দেখবেন 90 থেকে 95% এরা দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। এরা কাজে একটা দুর্নীতিমুক্ত সমাজ এখন সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি কোনো ব্যক্তি, আজকে যেমন আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছেন যে আপনি যদি এই একটা বিএনপি আরপিওতে সংশোধন চায়, সেটা কি যে জোটে থাকলে ওই নির্বাচন কমিশন কি বলছে, জোটে যারা থাকবে শরিক দলগুলো তাদের নিজের মার্কায় নির্বাচন করতে হবে, কিন্তু এটা বিএনপি চায় না, বিএনপি চায় না। তখন আসিফ নজরুল সাহেব কি বলেছেন, যদি ব্যক্তি যদি থাকে খুব ব্যক্তি ছাড়া, যেমন পিয়ারে ব্যক্তি, এখানে ব্যক্তি নাই, ওনার পিয়ার চায় না, ব্যক্তি লাগবে। কারণ বলছে ব্যক্তি যদি লাগে তাহলে অন্য দলের মার্কায় সে নির্বাচন করবে কেন, না কেন বলছে একটা ব্যক্তি কিন্তু গৌণ। এই জন্য আমরা বলি এই পিয়ারটা একটা সুস্থ স্বাভাবিক কার্যকরী সংসদ করতে হলে, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সরকার গঠন করতে হলে পিয়ারের কোনো বিকল্প নাই। আর নিষ্কক্ষে যদি পিয়ার না থাকে,
উপর কক্ষে আপনি 100 লোক এখানে বসাইবেন, তাদের ওই যে ফোড়ার উপরে গোদের একটা ভার বহন করবেন, হ্যাঁ, হাতির সোদাদের মতো বসেই থাকবেন। এই উচ্চকক্ষের কোনো কাজ নাই তো। এই যে ঐক্যমত্য কমিশনের যে এও জানবে, ঐক্যমত্য কমিশনের যে উচ্চকক্ষের যে কার্যাবলী বলেছে, তাতে সে না আইন প্রণয়ন করতে পারবে, না আইনের কোনো প্রস্তাব দিতে পারবে, না আইন সে আটকাই রাখতে পারবে। সেগুলো সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতার পক্ষে আছে কিনা ভোট দিতে পারবে। যে আরেকটা প্রশ্ন উত্তর না, দেওয়ার আমি শেষ করি। আমি এটা জি। এখন যেটা হলো যে এই কারণে আমাদের আর দাবি থাকবে, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে একটা দুর্নীতিমুক্ত একটা কার্যকরী সংসদ করতে হলে শতভাগ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য পিয়ারের কোনো বিকল্প জি, নাই, পিয়ার এবং সেই বিকল্প। পিয়ারটা লাগবে হলো লোয়ার হাউসে এবং এইটার ভিত্তিতে আপার আপার হাউসে হাউসে। যেতে লাগবে, দুইটাই হ্যাঁ, দুইটাই লাগবে। এই জন্য কিন্তু আমরা এই কথা উত্থাপন করেছি ওখানে, ওনারা কিন্তু এটা গ্রাহ্য করে নাই। জিজ্ঞেস করুন। ওনারা কিন্তু এই কথাটা আলোচনায় নাই, জি। কারণ এরা হলো ওয়েস্টমিনিস্টার সিস্টেমের মাথা এদের, জি। মগজ এদের। কাজে এই জন্য ওরা আনতে পারে নাই। এই জন্য আমরা বলছি যে আপনারা যে আমাদের এই কথাটাই শুনলেন না, উঠাইলেন না, আমরা বাদ দিয়ে যাইতাম। বিএনপি তো এটা নাম আনতো, তার নোট অফ ডিসেন্ট দিত, কিন্তু আলোচনায় আমরা আনলেন না কেন? এই জন্য আমরা এই দাবি, ইনশাল্লাহ জনগণের দাবি এটা আমরা নতুন করে আপনারা নিয়ে আসছেন দেশে একটা অরাজকতা তৈরি করবার জন্য, তারা বলে না, অনেকে বলে। এইটা হলো চরম মূর্খতা। কারণ আমাদের 2008 সালের আমাদের ইশতেহারে কিন্তু পিয়ার ছিল, 2018-তে আমাদের পিয়ার ছিল। এইবারও আমরা মহাসমাবেশের মাধ্যমে পিয়ারের কথা ঘোষণা করেছি। সেখানে জামাত সহ এরাও তো ছিল সেই মিটিং, আমাদের জি। হিন্দু বৌদ্ধ আরেকটা ছিল, জি। সেখানে কিন্তু সবাই পিয়ারের পক্ষে কথা বলেছে। পরবর্তী পর্যায়ে কোন একটা হয়তো কোন একটা শক্তি ইন্ধনে জি। সেখানে শুধু আপার কক্ষ নিম্ন কক্ষে না। আপনি বিশ্বাস করেন, আপনি চিন্তা করেন, একটা লোক যদি লোয়ার হাউসে পিয়ার না থাকে, আপনি 1% ভোট পাইলেন, 1% ভোট পাইলে একজন আপার হাউস দেবে, লোয়ার হাউসের আমরা অবস্থা রাখি বলে। আজকে আমরা মোটামুটি পিয়ার নিয়ে বেশি আলোচনা করতে চাই না, আমি একটু যেতে চাই। এনসিপির পক্ষ থেকে আরো একটা বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। যেহেতু জামায়াতের সাথে আপনারা জোটবদ্ধ আছেন, নির্বাচনী জোট, তাহলে কি আপনারাও কি তাহলে সেই দায় নিচ্ছেন কিনা? জামাতের জামাত সাথে- ক্ষমতায় জামাতের এলে- সাথে- জামাত ক্ষমতায় এলে নিশ্চয়ই আপনারা ক্ষমতা আসবেন নাকি? না, জামাতের সাথে তো কোনো জোট হয় নাই। জামাতের দাবিগুলোর সাথে না, একমত। জামাতের সাথে না, আমরা কিছু কমন দাবি নিয়ে আমরা নির্বাচনী সমঝোতা, জি। এই দাবি নিয়ে আমরা মাঠে আন্দোলন, আর নির্বাচনের সময় নির্বাচনী সমঝোতা। যে নির্বাচিত সমঝোতার not মাধ্যমে ঐক্য। যদি জামায়াত ক্ষমতায় আসে, হ্যাঁ। নিশ্চয়ই আপনারা না, সেই জামাত ক্ষমতার তো অংশীদার ক্ষমতায় হবেন আসবে না, ইসলামী শক্তি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসার কোনো কথা নাই। এখানে যারা আমরা নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা করছি, জি। এখন 8টা দল, জি। এই 8টা দল যদি জি। এইভাবে যদি আমরা সমঝোতা ভিত্তিক নির্বাচন করতে পারি, জি। আল্লাহর রহমতে আশা করি এদেশের ক্ষমতায় জনগণের যে আসলে- মৌলিক পরিবর্তন। যে ক্ষমতায় আসলে আপনার আওয়ামী লীগকে ফিরে আসতে, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, না, তারা সেই অভিযোগ এইটা হলো আওয়ামী লীগের দালাল যারা, হুম। আওয়ামী লীগের দালালি করে যারা, গোপনে গোপনে প্রকাশ্য করে, গোপনে করে, এবং আওয়ামী লীগকে যারা প্রোটেকশন দিয়েছে, সেই আধিপত্যবাদী শক্তির ইন্ধনে যারা রাজনীতি করে, তারাই কথাটা বলে আমরা ক্ষমতা এলে আওয়ামী লীগ আসবে। এটার কোনো যৌক্তিকতা আছে? এটার কোনো 1% কোনো যৌক্তিকতা আছে? এইটা ওই দালালরা বলে, যারা আধিপত্যবাদের দালাল, যারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ যাওয়ার পরে, চলে যাওয়ার পরে তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলা যারা পাহারা দিয়ে রাখতেছে, প্রোটেকশন দিতেছে, এটা তাদের কথা। কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো প্রশ্ন আসে কিভাবে? আওয়ামী লীগ তো একটা ভারতের একটা এজেন্ট হিসাবে এই দেশে কাজ করছে, তার তো স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র কোনো দল ছিল না। কাজে ওরা যা বলতো তাই করতো। কাজে এই যে কথাটা, এইটা আমি মনে করি এরা যারা ভারতের আধিপত্যবাদের দালাল এবং তাদের চক্রান্তে যারা দেশে রাজনীতি করে, এই কথাটা তারাই বলতে পারে যে এই যে নির্বাচনী সমঝোতা ভিত্তিক যে আমরা যে 8টা দল একসাথে হয়েছি, তারা যদি ক্ষমতায় আসি আওয়ামী লীগ ফিরে, আওয়ামী লীগ ফিরে কোনো প্রকল্প ধন্যবাদ। বলেন, মানে আওয়ামী লীগ ফিরে আসবেন আপনাদের কথা একটা প্রশ্ন আসে না, জি, প্রশ্ন ধন্যবাদ। আসে না। আমি একটু ছোট্ট করে একটু উত্তর জানতে চাই সাহেব মুস্তাফিজের কাছে। সাহেব মুস্তাফিজ, এই বক্তব্য তো আপনাদের সামান্তা শারমিন দিয়েছিলেন যে জামায়াত ক্ষমতায় গেলে বা ইসলামী আন্দোলন বা জামাত যারা আছে ক্ষমতায় গেলে, ইসলামের কথা বলেন। জামাত ক্ষমতা গেলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু ইসলামী একজোট 7টা দল, সেক্ষেত্রে তারা যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ ফেরার এই আশঙ্কাটা কেন হয়েছে এনসিপির? এটা সামান্তা শারমিনের বক্তব্য। সামান্তা শারমিন তো আপনার দলের হ্যাঁ, ডেফিনেটলি। তবে আমার যেটা মনে হয় যে কি কারণে যে বলতে পারে, কারণ দেখেন যে অভ্যুত্থানের পরবর্তী সময়ই মানে জামাতের যেই সফট টোন, কারণ তারা তো অনেক বেশি আসলে জুলুমের শিকার ছিল হাসিনার আমল, কিন্তু তারপরেও তারা এসে যখন বলেছে যে না, আমরা ক্ষমা করে দিলাম, বা তার পরবর্তীতে বিভিন্ন সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যারা নেতারা আছেন, তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে আসলে একটা গুড মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তাদের কাছে তারা সেফ, নিরাপদ। হুম। আবার আমরা বিদেশেও দেখছি কিছু কিছু নেতাদের সাথে বৈঠক হয়েছে। তো এই জায়গাগুলো থেকে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তবে আমরা আশা করতে চাই যেন তারা আসলে এই এই ব্যাপারগুলো একটু কথাগুলো চিন্তা জুলাই করে। সনদে স্বাক্ষর করার পরেই বেশি আসছে। না, তার আগেও আমাদের থেকে কথা এসছে। যেরকম জি। আপনি ইন্ডিভিজুয়াল এরকম ব্যক্তির বিশেষ কথা বলেন, আমরা যখন এরকম কিছু দেখেছি, আওয়ামী লীগ প্রশ্নে তো আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। জি। এটা আমাদের জায়গায় বা ব্যক্তিগত জায়গা থেকে আমরা সবাই যখনই দেখেছি এটা প্রতিবাদ করেছি। বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে নিজেদের পার্থক্য বোঝাতে গিয়ে দুই দলকেই
কথাই বেরিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন গত 52 বছর বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের জিয়াতন্ত্র কায়েম এবং জামায়াত ইসলামী ইসলামের কথা বলে মওদুদি তন্ত্র কায়েমের চেষ্টা চালিয়েছে। অথচ আবার দেখা গেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াত ইসলামী মিয়া গোলাম পরোয়ার বলছেন যে এনসিপি হলো তাদের সন্তান, অর্থাৎ তারা জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা না দিতে বলেছেন। তাহলে কোনটা সত্য আসলে, মিয়া গোলাম পরোয়ারের কথা সত্য না নাসিরুদ্দিন পাটোয়ারির কথা সত্য? মিয়া গোলাম পরোয়ারের কথা তো ডেফিনেটলি সত্য না। কারণ দেখেন অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই যারা আছেন বিএনপি, জামাত বা যতগুলো রাজনৈতিক দল, স্টেক হোল্ডার আছেন, তারা বিভিন্নভাবে আসলে এটাই এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে এই সন্তানগুলো আমাদের, বা আমরা এদেরকে কোনো না কোনো ভাবে নার্চার করেছি বা এদের পিছনে। বিএনপির কোন নেতাকে বলতে শুনিনি এরা আমাদের থেকে জন্ম নিয়েছে, তোমরা বাপের সাথে পাল্লা দিতে এসো না, এই কথা বিএনপির কোন নেতা হ্যাঁ, এটা তো গোলাম পরোয়ার সাহেবের আবার আসলে একটা রাজনৈতিক সমাজে একটা শিষ্টাচারের বহির্ভূত যে কথাবার্তা, জি। তার থেকে এটা এসছে আর কি। তো বিএনপি থেকে কিছুটা দায়িত্বশীল জায়গা ছিল দেখে হয়তো বা এরকম করে টোনে কথা বলে, বাট তারাও এরকম টোনে অন্যভাবে অনেক কথাই বলেছে যে এরা বাচ্চা কাচ্চা, এরা ছোট, বা এটা তো আমাদের থেকে এসছে, এদেরকে আমরা বিভিন্ন সময় এটা করছি ওটা করছি, তো এরকম করে অনেক কথাই আসছে। এখন দেখেন যে মানে আমরা তাদের সবাইকে শ্রদ্ধা করতে চাই, কারণ বিগত সময় তাদের সবারই কোনো না কোনো ভূমিকা ছিল, কিন্তু তারা এই সময় এসে যদি আসলে আরেকটা গ্রুপকে ছোট করে দেখে, হেয় করে দেখে, এটা দুঃখজনক। কারণ এই সময় আসলে বয়স, মানে এই ব্যাপারগুলাকে আসলে ম্যান্ডেটরি করা উচিত না। কারণ এনসিপি কে জামায়াত ছোট করে দেখেছেন এরকম কোন বক্তব্য কি আপনার কাছে আছে? এই যে এনসিপি যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের জবাবে তিনি এই কথাগুলো বলেছেন মিয়া গোলাম পরোয়ার। এনসিপি দেখেন, এনসিপি রাজনৈতিক বক্তব্য দিয়েছে। এনসিপি রাজনৈতিক বক্তব্যকে আমরা এক্সপেক্ট করি যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ডিবাঙ্ক করবে। জি। এখন যদি নাহিদ ইসলামের, আমাদের আহ্বায়কের যদি বক্তব্যতে সেটা নিয়ে আলোচনা করতে পারতেন, তার কাছে ওরকম উত্তর নেই। হুম। মানে অ্যাকচুয়ালি যে এই ব্যাপারে তার উত্তর নেই দেখে তো সেটা এই কথা বলেছে। আপনি শুনেছেন তার বক্তব্য এই রিলেটেড আর কোনো কথা আছে? হুম। সে ডিরেক্ট এটা দিয়ে আক্রমণ করেছে। তো এখানে তো আসলে বোঝাই যাচ্ছে যে কে আসলে মানে চাইল্ডিশ তার মানে বা তাদের কার কাছে বক্তব্যের ম্যাচুরিটি জবাব কম। না থাকা মানে তারা রাজনৈতিক প্রতারণা করেছেন, বিষয়টা এমন? হ্যাঁ, তারা রাজনৈতিক প্রতারণা তো করেছে। আপনি তো এটা তো আমি অবশ্যই এখনো বলব যে তারা রাজনৈতিক প্রতারণা করেছে। কারণ জুলাই তো আমাদের কাছে একটা বড় বিষয়, এবং আমরা আসলে রাজনীতিতে জুলাইয়ের উপরে এসেছি। আ এই জুলাই অভ্যুত্থানের ঘটনাটা যদি না ঘটতো, এত মানুষের শহীদ না হতো, আমরা এই দায় নিয়ে আসলে আমরা রাজনীতিতে হয়তো আসতাম না। মানে আমাদের এছাড়া হয়তো আমরা অন্য কোনো কাজ ছিল। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে মনে করেছি যে রাজনৈতিক দলগুলোর উপর আমরা ভরসা করতে পারি না। সেই জায়গা থেকে আমরা এসেছি, এবং আমরা মোটামুটি দেখলাম যে আসলে তাদের উপর ভরসা করা যায় না। হুম। কারণ তারা বেসিক যেই তাদের যে একটা ক্যারেক্টারিস্টিক, এই রাজনীতিতে শেষ কথা বলে যে কিছু নেই, এই প্রেক্ষাপটটাই বারবার উন্মোচিত হচ্ছে। তো সেই জায়গায় তো ঐতিহাসিকভাবেই আ পুরো বাংলাদেশ প্রতারিত হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করেছে। কারণ আপনি দেখেন স্বাক্ষর করার পরের দিনই হচ্ছে যে পরের দিন না, ওই দিনই শিশির মনিরের স্ট্যাটাসে ৩ বার সে এডিট করলো। মানে এটা হতে হবে, এটা না হলে এটা না। আবার সেটা মুছে দিল, না হলে এটা না। আবার তার পরের দিনই হচ্ছে যে গোলাম পরোয়ার বলল যে যদি আইনি ভিত্তি বা পাওয়া যায়, দালিল না পাওয়া যায়, তাহলে তারা স্বাক্ষর মুছে ফেলবে। প্রত্যাহার করবেন। তো এটা তো আসলে খুবই চাইল্ডিশ কথাবার্তা। আপনি যদি এনশিওর না হন, তাহলে আপনি কেন স্বাক্ষর করতে গেছেন? জি, ধন্যবাদ। আমি একটু উত্তরটা জেনে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আশরাফ আলী আকুন, আপনারা তো সেই সংবাদ সম্মেলনে ছিলেন যে মিলা গোলাম পরোয়ার যে সংবাদ সম্মেলনে করেছেন। বলা হচ্ছে যে স্বাক্ষরটা করা হচ্ছে যে তাদের আইনি ভিত্তি যদি পাওয়া না যায় জুলাই সনদের, আপনারা সেই স্বাক্ষর প্রত্যাহার করে নেবেন। জামাত প্রত্যাহার করলে নিশ্চয়ই আপনারাও প্রত্যাহার না, করবেন। এটা তাদের আলাদা আলাদা দলের বক্তব্য থাকতে পারে। যে আপনারা পেছনে আমরা- ছিলেন, আপনারাও ছিলেন না পাশে। আমরা বলিনি প্রত্যাহার। তখন কিন্তু আমরা আমরা মনে বলেন করি- নাই যে না আমরা প্রত্যাহার করব। না, এটা তো বলা হয় না, এটা তো উনি এইভাবে বলে নাই। উনি একটা জনসভায় কোথায় এই কথাটা বলছে, সংবাদ সম্মেলনের কথা যদি বলছেন। আইনে ভিত্তি না দেওয়া হয় তো আমরা এটা মুছে ফেলবো, এটা বলছে। তাহলে আমরা তো চাইতেছি যে এটা আইনি ভিত্তি হলো, একটা স্বাক্ষরটা হলো প্রাথমিক কাজ, এরপর আইনি ভিত্তি দেওয়া, এটিকে পাকাপোক্ত টেকসই করার জন্য গণভোটের দাবি করা। সেই গণভোটটা আমরা চেয়েছি যে নির্বাচনের আগেই হবে, ওই সংসদ নির্বাচনের আগেই গণভোটটা হবে। এখানে ধারাবাহিক আছে। এই জন্য যে বাস্তবায়ন না হলে মুছে ফেলবো, এটা তো বাস্তবায়ন না হলে তো এটা অকার্যকর। এরকম তো অনেক কিছুই হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় না কিছু। কাজে সেই হিসাবে এটা উনি বলতে পারে। কাজে আমরা মনে করি প্রাথমিক ধাপটা হলো জুলাই সনদের স্বাক্ষর, জি। এরপর হলো আইনি ভিত্তি, যেটা প্রেসিডেন্টের আদেশে বা একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে একটা দ্বিতীয় ধাপ হলো গণভোট। এটা আমরা 3টা দাবি করেছি। তা সেখানে যদি বাস্তবায়ন না হয়, আদেশ না হয়, এই সনদ স্বাক্ষরের মূল্যটা কি, এটা আমরা বলেছি। এটা আমরা সবাই কিন্তু বলেছি। মূল্যটা কি, মানে তার স্বাক্ষর কি প্রত্যাহার করে নেবেন কিনা? প্রত্যাহার করা বলা হয় নাই, এটা বলা হয় না যে প্রত্যাহার করা। আমাদের লিখিত বক্তব্যের মধ্যে কিন্তু এটা নাই জি। যে আমরা স্বাক্ষর যদি না হয়, এটা অকার্যকর হয়ে যাবে। যদি এটা বাস্তবায়ন না হয়, এটা যদি আদেশ না থাকে, এটা যদি গণভোট না হয়, তাহলে এই সনদটা এটা অকার্যকর হয়ে যাবে। জি।
এটা আমরা বলেছি, কিন্তু আমরা মুছে ফেলবো এই কথা বলি নাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এনসিপি যিনি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, যেটা বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের জিয়াতন্ত্র কায়েম এবং জামায়াত ইসলামী ইসলামের কথা বলে মওদুদি তন্ত্র কায়েম চেষ্টা হচ্ছে। আপনারা মওদুদি বিরোধী ছিলেন দীর্ঘদিন। না, এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির না, কথা। আমার প্রশ্নটা একটু যদি একটু শুনেন। হুম, হুম। আপনারা মওদুদি বিরোধী ছিলেন, জামায়াত ইসলামী মওদুদি ইসলাম এই ধরনের প্রচার করে, এই ধরনের কথাও আপনারা শুনেছি আপনাদের মুখ থেকে। এখন সেই মওদুদিবাদী সংগঠনের সাথে আপনারা কেন নির্বাচনের সমঝোতা এখানে করতে গেলেন? মওদুদিবাদীর কোনো প্রশ্ন নাই। তারাও পরিষ্কার বলছে যে আমরা মওদুদির কোনো যে আকীদা, তার যে কিছু মাসলা আছে, এগুলো আমরা বিশ্বাস করি না। জি। আমরা রাজনৈতিক ভাবে তার কিছু রাজনৈতিক দর্শন আছে, হুম। একামতে দিন, তার দিন কায়েম করতে চায়, এই ব্যাপারে মোদী সাহেবের একটা ফর্মুলা আছে। উনি বলছে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিভাবে দিন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে, এইটা উনি বলছে। এই কারণে যার যেখানে সে থাকবে, কিন্তু এক ফ্যাসিস্ট বিদায়ের পরে আর এক ফ্যাসিজম এদেশে কায়েম হতে না পারে। এখানে ফ্যাসিস্টে বারবার ফ্যাসিস্টের পতন হয়, কিন্তু ফ্যাসিজমের পরিবর্তন হয় না। ফ্যাসিজম থেকে এখন যেমন ফ্যাসিজম আছে। এখন দেখেন আপনার বিএনপি যে বললো যে এই উপদেষ্টাদের মধ্যে জামাতের লোক আছে, প্রশাসনের মধ্যে জামাতের লোক আছে, আবার জামাত যে বললো এর মধ্যে বিএনপির লোক আছে। বিএনপির লোক আছে 70 থেকে 80% প্রশাসন পুলিশেরা বিএনপির লোক। এই বললেন, এই যে বলে আসলেন না, ঠিক না? এটা দুই পক্ষে কিন্তু বলা বলি শুরু হইলো। এইটা একটা তদন্ত। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, এনসিপি তো বলে, আসাদ আব্দুল্লাহ বলেছেন হ্যাঁ যে বলছে। কাজে এই জন্যে এরা যেটা বলছে মওদুদিবাদ, জিয়াতন্ত্র, এত বড় বড় কথা, আবার বিএনপির সাথে বৈঠক করে, জামাতের সাথে বৈঠক করে এরা, হ্যাঁ, এইটা তো আমার বুঝি আসে না। এত বড় বড় কথা বলার পর কি আবার বিএনপির সাথে বৈঠক হয়? জিয়াতন্ত্র কায়েম করতে চায়, জি। আবার মওদুদিবাদ এইটার সাথে আপনি চিন্তা করেন, এটা বিএনপির সাথে তারা বৈঠক করে, আবার কি আবার জামাতের সাথে বৈঠক করে, এরাই করে। কি জন্য করবে? হ্যাঁ? কি জন্য করে? কি জন্য করে? তাদের একটা রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার জন্য। এটাই তো নিয়ম। তাহলে বৈঠক করবে। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে বিএনপি প্রথম বললো 50 থেকে 100 আসন পাইতে পারে, একটা সব এনসিপি পাবে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে না। আবার সেই দলের সাথে কেন তারা সংলাপ করে, কেন তারা একের পর এক বৈঠক করে বলেন? আর যদি মওদুদিবাদ কায়েম মানে করতে চায়, জামাতের সাথে বা এরা বৈঠক করে কিভাবে? জি। এক একজন একটা গ্রুপ এক এক দলের সাথে যায়। সবাই কিন্তু এটা অনেকটা বহুজাতিক পার্টির মতো। একদল বিএনপির দিকে, একদল জামাতের দিকে, একদল নিজেরা সংগঠন করতে চায়। বহুজাতিক পার্টি, শক্তিশালী করতে চায়। হ্যাঁ, বহু দলীয় চিন্তা এটার মধ্যে আছে। যেহেতু বিভিন্ন দল থেকে এখানে লোক জড়ো হয়েছে না, কাজে এখান থেকে কিন্তু এগো মূল কথা বাই করা কম, একজন আরেকজনের বিপরীত কথা বলে, একজন আরেকজনের বিপরীতে কথা বলে। হ্যাঁ, এটা তো কথার কোনো ঐক্যতা নাই, এই কথার কোনো একমত নাই, সবসময় কথা বলে। বিএনপির সাথেও যায়, জামাতের সাথেও বসে, বহু মতবাদের আমাদের সাথেও তো বসে, জি। আমাদের সাথেও তো বসে। বহু মতের হ্যাঁ, আমরা দল, তো- এনসিপি এবং এইটাকে ওরা বলে, কেউ জামাতের পক্ষে, কেউ বিএনপির পক্ষে, কেউ নিজেরা আবার নিজেদের সংগঠন এইটাকে বলে, এইটাই নাকি ভিন্ন মত থাকে, এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। ওটা নতুন একটা শব্দ আবিষ্কার হচ্ছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই গণতন্ত্রের সৌন্দর্য লিয়া বিএনপির দিকে যায় একবার, জামাতের দিকে যায় একবার, আমাদের সাথে বসে একবার, এইটাই নাকি এক এক ধরনের কথা বলে। আমি একটু উত্তরটা শুনে আসি। কাজে এই হলো গণতন্ত্রের সৌন্দর্য একটা আবিষ্কার করছে ওরা। জি। হ্যাঁ, এটা নিয়ে সবকিছু করতে পারে সাইম গণতন্ত্র। মোস্তাফিজ যদি একটু বলতেন। না, দেখেন, আমি প্রথমে কিন্তু বলছি যে আমরা যেটা সমালোচনার জায়গা সেটা তো আমরা অবশ্যই করবই, কিন্তু জাতীয় ঐক্যের জন্য আমরা সব রাজনৈতিক দলগুলোকে ওই কথাটা কি একসাথে- জবাব দেবেন যে কারোর সাথে কারো বক্তব্য মিল নাই, যে যার মতো করে কথাবার্তা না বলে? না, মানে ওই মিল নেই। ওই আমাদের- 50 থেকে 100 আসন পাইবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের এটার পার্টি উত্তর লাইন দিছো তো তোমরা, ঠিক বলছো? আছে যে না, আমরা তো বিলিভ করি, কি 50 থেকে 100 পাইবে বিএনপি, এটা তোমরা এখনো বিলিভ করো? আমরা এখনো বিলিভ। ওই তোমরা তো আর কেউ নাসির স্যার তো কেউ বলে এই কথা। এটা তো সবসময় বলতে হবে না, আপনি ভোটের মাঠে না, না। উত্তর পাবেন। আপনি কি এই- বিলিভ করেন যে সব বিএনপি জিতে যাবে? না, বিএনপি কাছে না, কিন্তু আমরা বলি না বিএনপি। এনসিপি কি মনে করে আসলে বিএনপি কয়টা আসন পাবে? এই ধরেন না, মানে আমি যেটা বলি, ধরেন এনসিপি তো অফিসিয়ালি এখনো এই রিলেটেড কোনো বক্তব্য দেয়নি, তো আমি ওইটা বলতে পারবো না। আমি যেটা মনে করি যে যত দিন যাচ্ছে বিএনপির ভোট তত কমছে আর কি। তো সেই জায়গায় কেন ধরেন কমছে? যে যারা ভালো কাজ করছে, যারা আসলে রাজনীতিটা জনগণের জন্য করছে, এরকম না যে আজকে এই সমস্যাটা আমরা দেখলাম, দেখে বললাম যে যেটা আসলে এখনই সমাধান করা সম্ভব। আপনি জানেন এমপিওভুক্ত শিক্ষকদের একটা সমস্যা চলছিল, বিশেষ যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা নিয়ে একটা সমস্যা চলছে। তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে বিগত সময়ে এরকম করে একটা চর্চা করে এসেছে যে বলে যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করাবে, এটা করাবো, এটা করাবো, এই নিয়ে একটা রাজনীতি করে। কিন্তু দেখেন, আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের কাছে যতটুকু সুযোগ আছে আমরা সেই দাবিগুলো নিয়ে সরকারের কাছে উত্থাপন করছি। যদি মানে আসলে সুযোগ থাকে, আসলে ঠিকঠাক হয়, তাহলে এটা এখনই পূরণ করে দেওয়া হবে না কেন? তো রাজনীতিটা আমরা এইভাবে করছি। এটা অনেকের কাছে মনে হচ্ছে যে এদের রাজনীতি ঠিকঠাক করে হচ্ছে না, হুম। কিন্তু আমরা মনে করি যে আমাদের রাজনীতিটা আসলে এটাই, এবং মানুষ এই রাজনীতিটাকেই একসেপ্ট করছে। মানে এবং গণতান্ত্রিক সৌন্দর্য যেটা বলছেন, মানে সেই বলছেন। জায়গা থেকে মানুষ আমাদেরকে সেই ভালোবাসাটা দিতে পারে, চাইলে ধরেন যে অল আউট আমাদেরকে জিতিয়েও দিতে পারে। জি। আমরা জনগণের প্রতি সে আস্থা রাখতে চাই। আমার আরেকটা প্রশ্ন, সেটা সাইম মোস্তাফিজ, সেটা হচ্ছে আপনি নিজেই বললেন যে বিএনপি দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে, ভোট কমছে।
এরপরেও কেন এনসিপি বিএনপির সাথে জোট করতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা বোধ করছেন? না এটা তো মিডিয়াতে প্রচার আছে যে আসলে আবার যদি একদিকে বলছেন বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করেছে যে বিএনপি, সেক্ষেত্রে একটু পরস্পর বিপরীতমুখী হয়ে যাচ্ছে না কিনা দেখেন, আমরা আমাদের এনসিপি? স্বতন্ত্র রাজনীতিটাই করছি। এখন কোন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হওয়া মানে যে তাদের সাথে নির্বাচনী জোটে চলে যাওয়া, এটা কিন্তু ভেতরে ইঙ্গিত। ভেতরে আসন ভাগাভাগি হয়েছে এরকম কিছু না, এরকম কথাবার্তা এরকম শুনতে তো পাচ্ছি। কোনো ইয়ে হয়নি। কিন্তু আমরাও শুনতে পাচ্ছি যে আমরা নাকি ৬টা ১০টা এরকম জি আসনের পেয়েছি আরকি। জি তো দেখেন মানে আমি যেটা মনে করি যে এনসিপির রাজনীতিতে আমি বললাম যে অল আউট একটা জয়ের সম্ভাবনাও আছে, যে সেটা মানুষের উপর ডিপেন্ড করে। আবার আমি মনে করি যে আমাদের যদি একটা আসন আমরা পাই, সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা ওই একটা আসন দিয়েই আমরা মানুষের জন্য রাজনীতি করে যেতে চাই। হুম। সেটা হয়তো মানুষ ভালোবাসা পেলে সেটা একসময় ৩০০ হতে পারে। হুম। তো এইটাকে আমরা এই আদতে বিলিভ করি। কিন্তু এখনই একটা বড় কোনো রাজনৈতিক দলের সাথে যে তার সাথে জোট করে আসলে সেটাতে কিন্তু আমাদের একটা ব্যাগেজও টানতে হবে। হুম। কারণ আমরা যাদের সমালোচনা করছি, যাদের চাঁদাবাজি নিয়ে কথা বলছি, দুর্নীতি নিয়ে কথা বলছি, তখন তো আমাদের মানুষ বলবে যে আপনারা তো তাহলে সমানভাবে ভাগীদার। তো এই অনেক বিষয় থাকে। তো সেই জায়গাগুলো আপনার যে বক্তব্য, সেই বক্তব্য কি আসলে দলের বক্তব্য কোনটা? নাকি উনি যেটা বলছিলেন যে কেউ এই পদে এই পক্ষে বলেন, কেউ এই পক্ষে বলেন, সেরকম না আমাদের কাউকে এনসিপি কাউকে জিজ্ঞেস করে তখন সে কি বলবে কিনা যে এটা সাইদ মুস্তাফিজের বক্তব্য? না, এটা ওভারঅল আমি আমাদের দলের পার্সপেক্টিভ থেকেই বললাম। আর নাসির ধরেন যে অতি একটু আলাদা করে অনেক সময় বলে। সেটা অনেক সময় পার্টি লাইন হয় না। কিন্তু এছাড়া ধরেন আমাদের বাকি যারা আছেন, উনি তো একদিন বলছেন না, উনি তো প্রায় বলে থাকেন। এক্ষেত্রে এনসিপি যারা কমিটিতে তারা কি সিদ্ধান্ত দেয় তারা এইসব বক্তব্যগুলোতে? না এই যে বললেন ৩০০ আসন ১০০ আসন পাবে, এরপরে সালাউদ্দিনকে নিয়ে একটা বক্তব্য করে বক্তব্য দিয়েছিলেন, মন্তব্য করেছেন। আমরা চেষ্টা করি যেন এবং মানে একের পর এক নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক বক্তব্যগুলো বেশ মানে ভাইরাল হচ্ছে। সৌন্দর্য বা রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা যেন আমাদের প্রত্যেকটা সদস্য যেন নিশ্চিত করতে পারে, সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়, সেটা নিয়ে কথা হয়। তারপরেও দেখা যায় যে দিন শেষে অনেক সময় অনেকের বক্তব্য আসলে অনেক মানে দলকে আসলে ব্যাপারটা ব্যাহত এমন করে। কিনা যে আসলে কেউ কাউকে মানছেন না, বিষয়টা এমন না, ডেফিনিটলি এরকম না। না? যদি তাই না হয় তাহলে আপনাদের সম্ভবত একটি যে সম্মেলন যেটা হলো শুক্রবার, সেখানে আমরা দেখলাম বেশ আলোচিত হাতাহাতি সংঘর্ষের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, কেন এটা ওইটা হচ্ছে? হাতাহাতি ঘটেছে হচ্ছে যে ওইখানের ২ টা ওয়ার্ডের যারা কর্মী ছিল তাদের মধ্যে একজনের সাথে আরেকজনের দেনা পাওনার সম্পর্ক ছিল। হুম, হুম, ওইটা রিলেটেড তাদের মধ্যে একটা হাতাহাতি হয়েছে। হুম। এটা তাৎক্ষণিকভাবে এটা সমাধান করা হয়েছে। কিন্তু এটা এমন না রাজনৈতিক বা অভ্যুত্থানের একটি নতুন দলের মাঝে এরকম কি মানুষ আশা করেছে জনগণ? এটা তো হতেই দেশের পারে ভাই। জনগণ এখন আশা করেছে আমার সাথে কারো একটা যে টাকা যদি নিয়ে বলি ঝামেলা থাকলে এটা তো অনেক সেটা- সময় হতেই পারে। এটা পরিবারের মধ্যে আপনাদের ঝামেলা ঝগড়া হয় না? সেটা তাহলে দলীয় কিন্তু একটা আওয়ামী লীগ প্রোগ্রাম। সবসময় বলতো যে আওয়ামী লীগের সাথে কোনো গন্ডগোল হলে কোনো দলে বলে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটতে না, পারে, বিচ্ছিন্ন ঘটনা আমি তো হতেই তো পারে আমি তো এরকম আপনার বিষয়। কাছে ডিরেক্ট স্বীকার করলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং জি। এই প্রেক্ষিতে ঘটেছে। আপনারা তদন্ত করতে পারেন যে হুম। আসলে মূল ঘটনা কি। জি। আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আজকে হচ্ছে যে মানে একটা দুর্ঘটনা ঘটেছে। মেট্রো রেলের জি। বিয়ারিং প্যাড পরে একজনের একজন লোক মৃত্যু মারা ঘটেছে। গেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত টকশোগুলোতে। কারণ আমরা প্রায় সময়ই অনেক সময় অনেকে বলছে যে অনেক উন্নয়ন দেশে হয়েছে। এই মেট্রো রেল, এই পদ্মা সেতু। কিন্তু এগুলো যে আসলে খুবই নিম্নমানের জিনিস দিয়ে আসলে বানানো হয়েছে এবং এখানে যে অনেক টাকা লুটপাট করা হয়েছে, যেই নির্মাণ খরচ হওয়ার কথা ছিল তার থেকে কয়েকশো গুণ নির্মাণ খরচে যে আসলে এগুলো নির্মিত হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানকে আসলে এই কাজগুলো দেয়া হয়েছে সেটাও আসলে দেখা গেছে যে নিজেদের পছন্দ মতন লোকজনকে দিয়ে এগুলো করা হয়েছে। সাইদ তো মুস্তাফিজ ৫ আগস্টের পরে টক শো গুলোতে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি? আপনারাও তো আলোচনা করেছেন, আমরা আলোচনা করেছি। না, আমরা এই এই যে আলোচনাগুলো ৫ দেখছি না আগস্টের খুব পরে একটা। যে আওয়ামী লীগের যে লুটপাটের খবর আমি নিজে আমার এই টক শোতে প্রচুর আজকে আলোচনা তো তাহলে আমাদের এই আ- বিষয়টা নিয়ে আলোচনা করা আচ্ছা, উচিত এই ছিল। এটা তো বিষয়টা আজকে জি, গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই একজন লোক মারা গেছেন, যার গেছেন তার তো অবশ্যই এবং উচিত। আমরা কি করি? জি। মোটা দাগে আমরা তাদেরকে একটা ক্ষতিপূরণের দাবি করি। জি। এটুকুই। জি। কয়েকদিন আগে হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটলো, বাচ্চাগুলো মারা গেল। জি। কিন্তু এর পেছনে রুটে আসলে কি প্রবলেম? এগুলো হুম। নিয়ে আমরা আসলে আলোচনা আপনি করি। সাইদ মুস্তাফিজ কেবল আসলে একজন লোক মারা গেছেন এই বিষয় নিয়ে আজকে বলছেন, কিন্তু জুলাই যোদ্ধারা যে তাদের অধিকার আদায়ের জন্য যে একটা আন্দোলন করছে, যে আপনারা যে জুলাই আন্দোলনের বড় স্টেক হোল্ডার, সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে তো তাদের অভিযোগ আছে জুলাই যোদ্ধারা। কই আমরা তো এইজন্যই তো জুলাই সনদ স্বাক্ষর করলাম না। ওইখানে তাদের কোনো কিছু তাদের লিখা ছিল না। তাদের জন্য সরকার কি করবে? তাদের পুনর্বাসন ক্ষেত্রে কি করবে? একটা রাজনৈতিক দল হিসেবে তো তাদের সেই সক্ষমতা নেই যে তারা আসলে সবাইকে পুনর্বাসন করবে, আর্থিকভাবে জি। সেই সুযোগটা করে দিবে। আমরা তো এরকম ধনী কোনো তো রাজনৈতিক তাদের দল না। নেতৃত্বে তো আপনারা নাই। তাদের জন্য তো আমরা ফাইট করছি। কে বলল আমরা তাদের জন্য জুলাই fight যোদ্ধা করছি না? যারা ওইদিন সংসদ ভবন এলাকায় গেছেন আপনাদের এনসিপির কেউ ছিল সেখানে? এখন দেখেন আমরা তো একটা রাজনৈতিক দল। হুম। এখন রাজনৈতিক দল হিসেবে আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করছি। তাদের দাবি আদায়ের জন্য কাজ করছি। এখন আমরা টেবিল যেখানে আলোচনা হচ্ছে সেখানে তো আমরা হুট করে মাঠে চলে যেতে পারি না। হুম, হুম। জুলাই যোদ্ধারা সেখানে আসলে না পেরে আমরা যখন
দেখলাম যে তারা দেখলো যে আসলে এই আলোচনাটা তারা গৃহীত করেনি। তারা তখন বাধ্য হয়েছে যে তারা বাধ্য হয়েছে বা তাদের আপনাদের কিন্তু প্রতি ওদের- আপনারা তাদের কাছে গিয়ে শোনেন। আপনাদের তারা প্রতিও এখন আস্থা তাদের নেই। না, সে কারণে ডেফিনেটলি আছে। আমাদের জুলাই যোদ্ধাদের সাথে সবার সাথে রেগুলার কমিউনিকেশন হয়। তারা তাদের আক্ষেপের কথাগুলো আমরা জানাই। হুম। আমরা চেষ্টা করি তাদের সেই আক্ষেপগুলো নিয়ে কাজ করার জন্য। আমরা তো জি। বারবার বলছি যে এই শহীদের রক্তের উপরে এই এনসিপি গঠন হয়েছে। ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই আশরাফ আলী, এখন আপনি কি মনে করেন এই যে জুলাই, যে ভাই যেহেতু তুলেছেন বিষয়টা, জুলাই যোদ্ধারা যে শহীদ পরিবারগুলো সেদিন আন্দোলন করলো, যেদিন সনদ স্বাক্ষর হলো, সেই যোদ্ধাদের পক্ষে আমরা কথা বলতে কাউকে দেখলাম না। আমরা বিষয়টা কি আসলে, যেই যোদ্ধারা আমাদেরকে, আপনারাই বলেন, রাজনীতিবিদরাই বলেন, আমাদের কথা বলার সুযোগ করে তাদের দিয়েছেন, মধ্যে- স্বাধীনতা দিয়েছেন, সেই জুলাই যোদ্ধারা কেন রাজপথে আন্দোলন তাদেরকে করছে? আওয়ামী ফ্যাসিস্ট বলে তাদেরকে অভিহিত আওয়ামী করা ফ্যাসিস্ট হয়েছে। তো বলছি, আওয়ামী জি। ফ্যাসিস্ট বললে আওয়ামী লীগ ফ্যাসিস্টটা এর মধ্যে ঢুকে গেছে, জি। এই আন্দোলন করছে। এটা তো বিএনপির পক্ষ থেকে একজনে বলেছে, এই পরে আবার ভুল স্বীকার করেছে যে না, এটা এইভাবে না, এইভাবে না। তাদের ব্যাপারটাই তো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি যে যারা শহীদ পরিবার হয়েছে তাদেরকে এককালীন অনুদান এবং তাদের মাসিক ভাতা, তাদের পরিবারকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের ভাতা, এই কথাটা কিন্তু আমরা বলেছি, এগুলো আমরা বলেছি, সবসময় বলতে থাকি। জি। এখন- পিয়ার নিয়ে আপনারা যেভাবে সরব, এই জুলাই যোদ্ধাদের অধিকার না, না, জুলাই ব্যাপারে যোদ্ধা সেরকম পিআর হলো একটা নীতি নির্ধারণী ব্যাপার। আর আর জুলাই জুলাই যোদ্ধাদের এটা নিয়ে তো আলোচনাই হয়েছে। এটা নিয়ে এরা তো ওই যে জুলাই যোদ্ধাদের জন্য ফাউন্ডেশন করছে, আবার এটা থেকে তারা বাদ গেছে। হুম। জুলাই ফাউন্ডেশন করছে না, একটা জুলাই কি যারা হয়েছে আহত নিহত তাদের একটা ফাউন্ডেশন করছে না, এটা সার্জিস আলম এটা প্রধান ছিল না, জি। এত করছে তো, আমরা এটাকে সমর্থন জানাইছি তো, এবং বারবার তো বলছি তাদের এইভাবে স্বীকৃতি, তাদের সহযোগিতা করা, সব জায়গায় তো আমরা এটা বলি, হুম। সব জায়গায় তো বলি এটা। কিন্তু সেখানে এরপরে তো আবার ওইটা আবার তাদের কি কি করবে এইটা তারা আবার করেছে, ওইটার সাথে ইনক্লুড করেছে, এটা সংশোধন নিয়ে আসছে ওই দিনেই। ওই দিনে নিয়ে আসছে। কিন্তু এটা ওই দিনে- ঐকমত্য কমিশনে আপনারা কেন সংশোধন করতে পারলেন না? না, না, ঐক্যমত্য কমিশন তো স্বাধীন না। ঐক্যমত্য কমিশন কি, এটা একটা হাতি সোদাতের মতো, এরা একটা দলের দিকে তাকাই কথা বলছে। যখনই ইউনূস সাহেব লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে সম্পূর্ণ তাদের এই নেচার, তাদের বক্তব্য সব চেঞ্জ হয়ে গেল। ওখানে তো কোনো স্বাধীনভাবে কোনো কথা একটা দিকে যা প্রেসক্রিপশন আসে ঐক্যমত্য কমিশন তাই বলে। আমরা পিয়ারটার উপরে এত অনুরোধ করলাম যে উঠায় নাম, এরা নাটকে নাটকুক, এই পিয়ার পদ্ধতিটার কথাটাই উঠাইতে পারলো না, উনি উঠাইতে পারলো না। আমার উপরে বড় চাপ আছে, বড় চাপ আছে। আমরা চাপ কাদের? আপনারা হলো স্বাধীন, আপনারা চাপ যদি থাকে তা আপনারা তো নিরপেক্ষ না। আপনারা কি চান এটা নিয়ে আন্দোলন নামে? জি। এই যার কারণে এই যে ঘটনা যারা আছে এ হলো অনেকটা দুর্বল, এই যে মাজা ভাঙ্গা, হাডু ভাঙ্গা, এরা একটা দলের দিকে তাকাই কথা বলে, এরা যে কোনো জায়গায় ওই যে সেফ এক্সিট যেভাবে ফখরুদ্দিন একটা সেফ এক্সিট করছিল। ফখরুদ্দিন তো অন্তত দুর্নীতি বা সন্ত্রাসীদেরকে একটা দমন করে গেছিল, এ তো তাও কিছু করতে পারছে না। যার কারণে জি, এরা কোনো শক্ত আসলে ভূমিকাই এখন নিতে আমার পারে কাছে না। সময় নেই, আমি হয়তো অন্য এক সময় এসব বিষয়গুলো শুনবো। একটা প্রশ্ন, যেহেতু একটি ঘটনা 25 অক্টোবর বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। এইটা এই একটা ভুয়া ইসলামী খবর, আন্দোলন ছেড়ে যাচ্ছে কেন? এটা একটা ভুয়া খবর। আজকের সাংবাদিক সম্মেলন করছে, ওখানে যে সভাপতি ছিল আজকে বিশাল সাংবাদিক সম্মেলন করছে, মুখোশ উন্মোচন করছেন, তারা বিএনপি কিছু লোক নতুন লোকদেরকে টুপি কিনিয়া পড়াইয়া চরমনায় মুড়ি সাজাইছে। এইটা একদম বিএনপি বিএনপি এটা সাংবাদিক সম্মেলন নাম ধরে ধরে বলছে, কাদের কেনা করেছে সব বলছে। আজকে তো আইছে সেটা। তো সেখানে এইটা হলো একটা রাজনৈতিক হঠকারিতা। একটা দুইটা লোক তো করতেই পারে, একটা দুইটা লোক পদ বন্ধ হতে পারে, পদ বসে হতে পারে, কোনো সুযোগ সুবিধা পাইতে পারে, ভয় কারণ যাইতো, এটা ভিন্ন জিনিস। শতাধিক লোক, এই তো প্রশ্নই আসে না, এটা কেন যাবে ওখানে? বিএনপির সাথে কি এমন কি আকর্ষণ আছে যে বিএনপির কাছে মানুষ যাবে? অবশ্যই আকর্ষণ, বিএনপি ক্ষমতায় গেলেও আকর্ষণ না। না, বিএনপি ক্ষমতা যায় কিভাবে? বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায় কিভাবে? আজকের যারা যে কাম আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো কেন বলেন আপনি? বিএনপি ক্ষমতায় যাবে না কেন? হ্যাঁ? যাবে না কেন? যাবে না অনেকগুলো কারণ। এক নম্বর হলো তারা 5ই আগস্টের পরে তারা চাঁদাবাজি, তারা দখলবাজি যা করেছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এর মধ্যে জরিপে আসে প্রায় 70 থেকে 80% তারা এই কাজটা করেছে। আজকের ফুটপাতের চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। আজকে এককভাবে নির্বাচনটা কে করছিল? খালেদা আপনার 96 সালে খালেদা জিয়া এককভাবে করছিল, কেউ না করলো আমি এটা করবো। তো এই জন্য তো মানুষ আরেকটা ফেসিস দেওয়ার পরে আরেকটা ফেসিজমের একটা ঘ্রাণ পায় এর মধ্যে, যার কারণে জনগণ আর নব্য কোনো ফেসিজম এদেশে কায়েম হোক, এইটাই দেশে জনগণ চায় না। ধন্যবাদ।